নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প তখন তোমার 21 বছর বোধ হয়, পর্ব 2, কলমে দেবিকা সাহা। পিমনি, তুমি পাপাকে বলো না থাকতে। আমি এখন কিছুতেই বাড়ি যাব না। ওখানে খুব বোরিং লাগে আমার। অত বড় একটা বাড়িতে শুধু আমি আর পাপা, আমার না আর ভালো লাগে না। এখানে কত লোকজন আছে, খুব মজা হচ্ছে আমার। কি সুন্দর আমি খেলতে পারছি, কিছুতেই এখন আমি বাড়ি যাব না। এই বাচ্চাটার মুখ দেখলেও বড্ড মায়া হয় তিন্নির। এতটুকু একটা বাচ্চা, এই বয়সে ওর কত কিছু পাওয়ার কথা ছিল, কিন্তু দেখো কত অসহায়, 5 বছরেই যেন কত বড় হয়ে গেছে। না অংশু, তুমি কোথাও যাবে না। পাপা যাচ্ছে যাক, তুমি পিমনের কাছেই থাকবে। এখানে বনুর সঙ্গে খেলবে। আমি গিয়ে পাপাকে বলে দিচ্ছি যে তোমায় যেন এখানে রেখে যায়। তুমি এসো তো, মিষ্টির পাশে বসে খেলা করো। ছোট্ট অংশুর উদ্দেশ্যে কথাগুলো বলে একটু হেসে ওই ঘর থেকে বেরিয়ে গেল তিন্নি। মিষ্টির পাশে গিয়ে অংশু বসতেই ওই বাচ্চাটা তার দাদাকে দেখে খিলখিল করে হেসে উঠল। অংশুও নিজের বোনের সঙ্গে খেলায় মেতে উঠল। তিন্নির অনেক জোড়াজুড়িতে সৌম্য আজকের দিনটা তিন্নির বাড়িতে থাকতে রাজি হলো। তবে যতদূর সম্ভব ঋদ্ধিকে অ্যাভয়েড করে গেছে ছেলেটা। ঋদ্ধিও এই ব্যাপারটা খুব করে খেয়াল রেখেছে যাতে সৌম্যর মুখোমুখি হতে না হয়। দেখতে দেখতে দিনটা কেটে গিয়ে শহর জুড়ে সন্ধ্যা নেমেছে। ফোনটা নিয়ে তিন্নিদের 3তলার ছাদে এসে দাঁড়িয়েছে ঋদ্ধি। সন্ধ্যের সময়টা বড্ড প্রিয় ঋদ্ধির কাছে। আলো আঁধারির এই সন্ধিক্ষণটা যেন গভীরভাবে ওকে কিছু বলতে চায়। গোধূলির আকাশটা দেখলে বারবার এই কথাটাই মনে হয় ঋদ্ধির। আর আজকের ব্যাপারটা প্রতিদিনের তুলনায় একদম আলাদা। সারাটা দিন অনেক কষ্ট করে নিজের মুখের হাসিটাকে একটু হারাতে দেয়নি মেয়েটা। তবে এবার মনে হচ্ছে আর সেটা সম্ভবপর হবে না। এত চেনা মানুষের সামনে ঋদ্ধি আর পারছে না নিজেকে সম্পূর্ণ অচেনা একটা মানুষ হিসাবে রিপ্রেজেন্ট করতে। আর ওই মানুষটা, না, ওই মানুষটাকে নিয়ে ভাবলে চলবে না, সে যে এখন অন্য কারোর। কথাটা আরও একবার মনে আসতেই চোখ দুটো কেমন যেন ছলছল করে উঠল ওর অজান্তেই। ফোনটা বের করে একটা নাম্বারে ডায়াল করলো ঋদ্ধি। যখনই খুব মন খারাপ হয়, খুব কাঁদতে ইচ্ছে করে, তখন এই মানুষটাকেই একমাত্র মুশকিল আসান বলে মনে হয় ঋদ্ধির। কি সুন্দর একটা কথা না বললেও ঠিক ওর মন খারাপের কারণটা বুঝে নিয়ে এক তুড়িতে হাসিয়ে দিতে পারে ওকে। পৃথিবীতে একরকম একটা মানুষ থাকে যাদের কাছে হাসির ভাণ্ডার থাকে, যারা ব্ল্যাক হোলের মতো আমাদের সব মন খারাপগুলোকে মুছে দিয়ে সূর্যের মতো আলোয় আলোয় ভরিয়ে দিতে পারে আমাদের জীবনটাকে। অন্ধকার কাটিয়ে আলোর সন্ধান যে দিতে পারে, তার থেকে বড় ম্যাজিশিয়ান কি কেউ হয়? হয়তো না। ওই যে আলো আমার, আলো ওগো, আলো ভুবন ভরা, এর সাথে মিলিয়ে এই মানুষগুলো অনেকটা পান্নাচুরের ছদ্মবেশে হাসির খোরাক আর অফুরান ভালোবাসা মোড়া। ঋদ্ধির কাছে জিৎ এরকম একটা মানুষ যে বন্ধুত্বের ওপরে যদি বন্ধুত্বের সম্পর্কটাকে ব্যাখ্যা করার সুযোগ থাকতো, তাহলে হয়তো ওই সম্পর্কটার অন্য কোনো নাম দিত না ঋদ্ধি। শুধু জিৎ শব্দটার মাধ্যমে শব্দটার বহিঃপ্রকাশ হয়ে যেত। এটা ঠিক যে ঋদ্ধির বেস্ট ফ্রেন্ড তিন্নি ছিল। ওই আসনটায় ঋদ্ধি আর অন্য কাউকে বসায়নি, তবে জিৎ ওর কাছে শুধুই জিৎ। ওকে বিশ্লেষণ করার জন্য অন্য কোনো ট্যাগ লাইনের প্রয়োজন হয় না ঋদ্ধির। বলুন ম্যাডাম, বেস্ট ফ্রেন্ড ঠিকঠাক যত্ন করছে তো? পৌঁছে গিয়ে তো আমাকে একবারের জন্য ফোন করার সময় হয়নি সমৃদ্ধি ম্যাডামের। শুধু একটা টেক্সট বুঝিয়ে বুঝিয়ে নিজের বেস্ট ফ্রেন্ড তিন্নিকে পেয়ে এই অধমের কথা একেবারে ভুলেই গেছেন ম্যাডাম। তোর বলা শেষ হয়েছে? এবার আমি কিছু বলি? অলওয়েজ ওয়েলকাম। হ্যাঁ, তাহলে শোন। এই তুই তার আগে বলতো, আমি যে তোকে একটা ভিডিও পাঠালাম হোয়াটসঅ্যাপে, সেটা তুই এখনও দেখিসনি তাই না? না, আমি অ্যাকচুয়ালি খেয়াল করিনি। এ বাবা, তুই কিন্তু বিশাল বড় একটা সিন মিস করে গেছিস। একবার অন কর ভিডিওটা, এক্ষুনি কর, আমি লাইনে আছি। ঋদ্ধি খুব ভালো করেই জানে যে এই ছেলে নাছোড়বান্দা। একবার যখন বলেছে তখন এক্ষুনি ঋদ্ধিকে দিয়ে ভিডিওটা দেখাবে, তাই আর কথা না বাড়িয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে ভিডিওটা অন করলো ঋদ্ধি। তবে এটা দেখে তো ঋদ্ধির মাথায় হাত, এই ছেলেটা করতে কী চাইছে? শেষ পর্যন্ত এইরকম একটা এক্সপেরিমেন্ট। এই তোর মাথা ঠিক আছে? তুই এরকম কেন করছিস জিৎ? এটা কোন ধরনের ছেলে মানুষই? কফি বানাতে মানুষ চিনি ইউজ করে, তুই একরকম নুন চিনি দিয়ে কি করছিস বলতো? এক্সপেরিমেন্ট? তুই তো বলিস প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দেখ, এরকম প্র্যাকটিস করতে থাকলে না এই ব্যাপারটা আমিও পারফেক্ট বানিয়েই ছাড়ব। যে তুই না পারিসও বটে, এসব যুক্তি তোর দ্বারাই সম্ভব।
কথাটা বলতে বলতে বেশ জোরেই হেসে উঠল ঋদ্ধি। ওর এই হাসিটা শুনে ফোনের উল্টো দিকের ব্যক্তিটাও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই হাসিটার জন্যই তো এত কিছু। এনিওয়ে, এখন নিশ্চয়ই আর মন খারাপ নেই। এবার তাহলে ফোনটা রাখি। আমি যদি বেশিক্ষণ সময় নিই তাহলে তোর বেস্ট ফ্রেন্ড আমাকে কিনা মেরেই বসলো। আবার শুরু করলি তো? আরে না না, ঠিক আছে, রাখছি, চল বাই। ফোনটা রেখে হাসতে হাসতে উল্টো দিকে ফিরতেই চোখটা আটকে গেল ঋদ্ধির। একজোড়া চোখ খুব গভীরভাবে ওকে পর্যবেক্ষণে ব্যস্ত। এই মানুষটাকে এতদিন পর নিজেকে এতটা কাছে দেখে কেমন যেন স্থির হয়ে গেল ঋদ্ধি। নিচের ঘরে মিউজিক সিস্টেম থেকে ভেসে আসছে কয়েকটা সুর, যেন ওদেরকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইছে। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদী তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো আমাদের গল্পগুলো এক লাফেতেই আকাশ ছোঁয়া আসমানি রং মাখত জাদুর ছড়ি দিয়ে। বোবা সব মুহূর্তদের শুনত কথা চুপটি করে বলে নাকি ঘর বানাবে রামধনুদের নিয়ে। আমাদের গল্পগুলো আমাদের গল্পগুলো লাগাম ছাড়ার স্বপ্ন ছিল। ভোরে তার চকচকে রোদ, বৃষ্টি ছিল রাতে, একখানা জাহাজ বাড়ি, সেখান থেকেই ঝর্ণা শুরু। কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখব তাতে। আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব ইচ্ছে করেই, নিজেদের মন ভাঙব, নিজেই নেব জুড়ে। জীবনের নতুন বানান লিখব দুজন আজীবনে, প্রেমে রোজ শব্দ বসুক খামখেয়ালের সুরে। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হাতালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদী তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। নিজেকে কিছুটা ধাতস্থ করে সৌম্যর পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো ঋদ্ধি। কিছুটা এড়িয়ে সিঁড়ির সামনে যেতেই পাটা থমকে গেল হঠাৎ করে। কেমন আছিস ঋদ্ধি? প্রশ্নটা যে ওর উদ্দেশ্যেই করা হচ্ছে সেটার বলার অপেক্ষা রাখে না। তবে ঋদ্ধি অবাক হলো এই প্রশ্নটা শুনে, ওই মানুষটার মুখ থেকে শুনে। প্রশ্নটা শুনতেই বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। এতগুলো বছর পরে এই মানুষটার কথার উত্তর দিতে গিয়ে কেমন যেন ঘাবড়ে গেল ঋদ্ধি। নিজেকে যতটা সম্ভব শক্ত করে নিজের অনুভূতিগুলোকে আড়াল করার চেষ্টা করে ধীর পায়ে সৌম্যর সামনে এসে দাঁড়ালো ঋদ্ধি। ভালো আছি, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? ঋদ্ধির মুখে আপনি সম্বোধনটা শুনে খানিকটা অবাক হলেও খুব বেশি অবাক হলো না ছেলেটা। হয়তো এটাই প্রত্যাশিত ছিল। নিজেকে একটু সামলে নিয়ে পরের কথাটা বলল সৌম্য। হ্যাঁ, একরকম আছি, তবে আমারই ভুল হয়েছে। আপনাকে তুই বলে সম্বোধনটা হয়তো ঠিক হয়নি। সমৃদ্ধ সেনের মতো এত পপুলার ফিগারকে সম্মান করা তো উচিত আমার। অবশ্যই সম্মান করা উচিত। আর আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে যা কিছু একটা সম্বোধন করতেও অ্যালাউ করব? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনার স্বভাব হতেই পারে অন্যকে ছোটো করা। তবে একটা ভালোভাবে জেনে রাখুন, সবাই আপনার এই স্বভাবটাকে অ্যালাউ করবে না। আগে সমৃদ্ধির সাথে আজকের সমৃদ্ধির কোনো মিল খুঁজতে যাবেন না। সেই সাহস আমি দেখাতেও চাই না ঋদ্ধি। সরি সমৃদ্ধি। আমি জানতাম তুমি আজও আমার উপর জোর খাটাতে পারবে না সৌম্যদা। আসলে তুমি কখনো চাওনি ঋদ্ধিকে নিজের কাছে রাখতে, তাই জোর খাটাতেও পারোনি। আসলে তুমি তো আমায় কোনোদিনও ভালোই বাসোনি। ভালোবাসলেই না জোর করার অধিকার আসে? কথাগুলো ভাবতে একটা দীর্ঘশ্বাসের রেখা ফুটে উঠল ঋদ্ধির মুখে। ঋদ্ধিকে চুপচাপ থাকতে দেখে কিছু একটা ভেবে নিয়ে সৌম্য আবার বলল, তা একলা আসলি যে? কী ভেবেছিলে একা একা আসতে পারবো না? অবশ্য আপনি তো আবার আমার মতো মেয়েদেরকে খুব দুর্বল ভাবেন। তবে কি জানেন তো, দিন বদলেছে তো, দিনের সঙ্গে তাল মিলিয়ে নিজের চিন্তাগুলোকেও আপডেট করুন। যাই হোক, আমি আসছি। তিনি হয়তো আমায় খুঁজছে, আর আপনিও এভাবে আমার সাথে দাঁড়িয়ে কথা বলবেন না। হতে পারে আপনার স্ত্রী আপনাকে খুঁজছে। কথাটা বলে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না ঋদ্ধি। ছাদটাকে খালি করে এগিয়ে এলো। তবে ঋদ্ধির কথাগুলো শুনে সৌম্য একটু থমকে গেল। ওর বলার শেষে কথাটা ভাবতে একটা বিদ্রূপে হাসি ফুটে উঠল ছেলেটার মুখে। স্ত্রী, এই শব্দটা বলে আমাকে হাসালি ঋদ্ধি। এই শব্দটা আমার জীবনে নামহীন একটা অধ্যায়। তবে আজ তোকে দেখে ভালো লাগলো। তুই যে নিজেদের জীবন নিয়ে অনেকটা এগিয়ে গেছিস তা তোর মুখ দেখলেই বোঝা যাচ্ছে। অবশ্য আমি তো এটাই চেয়েছিলাম। তুই নিজের জীবনে এগিয়ে যা। এমন একটা মানুষের জন্য অপেক্ষা করিস না যে তোর ভালোবাসার মর্যাদাটুকুও দিতে জানে না, যে কোনো অংশে তোর যোগ্য না। তবে এত কিছু যাওয়ার পরেও এটা যখন সত্যি সত্যি বাস্তবায়িত হয়ে দেখছি, তখন আমার এতটা কষ্ট কেন হচ্ছে? না না,
আমার এই কষ্টের কোনো মানেই হয় না। আমি সত্যি একজন খারাপ মানুষ, খুব খারাপ একজন মানুষ, যার জন্য কিনা বিয়ের দিন একটা মেয়েকে লগ্নভ্রষ্টা হতে হয়েছিল। একটা সরল নিষ্পাপ মেয়ের সব স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। আমাকে ভুল বুঝিস ঋদ্ধি, সব সময় আমাকে ভুল বুঝিস। এটাই হয়তো যোগ্য শাস্তি হবে আমার জন্য, নিজের সব থেকে ভালোবাসার মানুষটার অবহেলা সহ্য করা। কথাগুলো ভাবতে ভাবতেই চোখের কোণটা ছলছল করে উঠল সৌম্যর। কী বলছিস তুই, থাকবি না মানে? আরে তুই শোন আমার পুরো কথাটা, আমি কাল সকাল সকাল আবার এখানে চলে আসবো। তোরা ঘুম থেকে ওঠার আগে দেখবি আমি এসে হাজির, কিন্তু রাতটা আমাকে প্লিজ থাকতে বলিস না তিন্নি। আর কেউ না বুঝুক, তুই তো বুঝবি আমার দিকটা। আমার পক্ষে কিছুতেই সম্ভব না রে ওই মানুষগুলোর সাথে থাকা। আমি বুঝতে পারছি ঋদ্ধি, তুই হয়তো দাদাভাই এখানে থাকবে বলে কমফর্ট ফিল করছিস না, কিন্তু দেখ দাদাভাই রাতে তো থাকছে না এখানে, ও নিজের ফ্ল্যাটে যাচ্ছে, তাহলে তো আর তোর কোনো প্রবলেম হওয়ার কথা না। তিন্নির কথাটা শুনে একটু হাসলো ঋদ্ধি। আমি জানি তিন্নি, তোর দাদাভাইয়ের সাথে আমি ফ্রি হতে পারছি না বলে তোর খারাপ লাগছে, কিন্তু কি বলতো, তোর খারাপ লাগবে যেন এই ব্যাপারে আমার কিছু করার নেই, আমি অপারগ। ঋদ্ধির হাত দুটো ধরে একটু হাসলো তিনি, তারপর খুব শান্ত আর ধীর গলায় বলল, না রে ঋদ্ধি, আমার খারাপ লাগছে না। আর দাদাভাইয়ের কথা কি বলবো বল, সবার কাছ থেকে কথা শুনতে শুনতে ছেলেটা আজ ক্লান্ত। বাবা মাও সেদিনের পর থেকে ওর সাথে তেমনভাবে কথা বলে না, ইভেন বাবা মা ওর সাথে থাকেও না। সবার থেকে নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে ছেলেটা। ও নিজেই নিজেকে প্রতিনিয়ত শাস্তি দেয়। একটা বাড়িতে একা একা যে ছেলেটা কোনোদিনও এক গ্লাস জল পর্যন্ত করিয়ে খেত না, সে দিনের পর দিন হাত পুড়িয়ে রান্না করে। সবার শাস্তির মেয়াদ একদিন শেষ হয়, কিন্তু আমার দাদাভাইয়ের মেয়াদ শেষ হওয়ার নয় রে। যাই হোক, এসব বাদ দে, আর তুই এখানেই নিশ্চিন্তে থাকতে পারিস। তিনি চলে যেতে হতাশ মুখে সোফাটার উপর বসে পড়ল ঋদ্ধি। চোখের জলটা এবার আর বাঁধ মানতে চাইছে না। ওর সৌম্যদা কষ্টে আছে, কিন্তু কেন সৌম্যদা, তুমি কষ্টে আছো কেন? তোমার আর মধুজাদির তো এখন শান্তিতে সংসার করার কথা। এখন তার পথের কাঁটা হিসেবে তোমাদের মাঝে ঋদ্ধি নামে কারোর অস্তিত্ব নেই। ঘরে এসে সুইচ অন করে আলোটা জ্বালালো সৌম্য। আজকাল এই অন্ধকারটা কি ওর বেশি এত আপন মনে হয়? তবুও আলোর অস্তিত্ব যে ধ্রুব সত্য, তাকে ছাড়া তো এক পাও এগোনো যায় না। ব্যালকনির পাশে এসে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল ছেলেটা। সবাই মনে হয় একটা কথা ঠিকই বলে, কারোর প্রতি অন্যায় করলে, কাউকে কষ্ট দিলে জীবনে হয়তো সেই কষ্টটা, সেই খারাপ লাগাটাকেই ফেরত দেয়। তুমি যা করেছো তার প্রতিদান তো তোমাকে পেতেই হবে, এটা জীবনের নিজস্ব নিয়ম। চোখে আঙুল দিয়ে একদিন না একদিন ঠিক তার ভুলটা বুঝিয়ে দেয়, আর ভুলের শাস্তিটাও তাই একদম মেপে মেপে। জীবনের একান্ত হিসেব একেই হয়তো বলে টিট ফর ট্যাট। সৌম্যর মনে হয় ওর জীবনে হয়তো ওকে এই শাস্তিটাই দিচ্ছে, যে শাস্তির থেকে ওর নিস্তার নেই, কোনো দিন না, কখনো না। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।